শেখ হাসিনাকে কারা ইন্ডিয়াতে কথা না বলে কি তার সেখানে পাঠানো গেছে? ওই জিনিসটা তো কেউ বলবে না। বাসুরের নাম নিতে মানা, শুল্কমুক্তি গাড়ি নেবেন না। শুল্কমুক্ত গাড়ি নেবেন না আপনারা বলছেন কেন? আপনি শুল্কমুক্ত গাড়ির বিধানই উঠাই দেন। সব তো দেখে ওনার লোক, তখন তো বাজারদের জন্মও হয় নাই। তারপরে তো উনি বললেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। আপনি গণ অভ্যুত্থানের শক্তি হলে ওইভাবে করেন। শাহাবুদ্দিন সুপুরের কাছে আপনি কলমা পড়ার দরকার নেই, নিজেরা শহীদ মিনারে যান বা ওটা বলেন যে আমরা এরকম। এখন আমরা সাংবিধানিক সরকার হবেন, অসাংবিধানিক কাজ করবেন। হামের টিকা নিয়ে প্রতিদিন 10 থেকে 15টি বাচ্চা মারা যাচ্ছে। আপনি দেশের এই সার্বিক অবস্থায় আপনার ভঙ্গি, আপনার কার্যক্রম আমাদেরকে কিন্তু দারুণভাবে আহত করে। খাল কেটে ওটা বরাট হয়ে যাবে কয়দিন পরে। আপনি বুড়িগঙ্গা পরিষ্কার করেন, খাল কাটাকে বুড়িগঙ্গা পানি, বালু নদীর এই দশা কেন? খাল কেটে পানি সরবরাহ করবেন, খাল কেটে তো এখন আর কুমির আসবে না। ক্রিকেট বোর্ড যেটি আমাদের বেশ পছন্দের এবং গর্বের একটি জায়গা, সেটি যে পেশাদারিত্বের সাথে পরিচালিত হলো না, এই উদাহরণটি তৈরি করা হলো 50 দিনের ভেতরেই। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মানবাধিকার কমিশন, দুদক, বিচার বিভাগ স্বাধীনতা সহ কয়েকটি বিষয় নিয়ে সরকার সেই ওই যে আওয়ামী লীগের স্টাইলে যে কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা, সেটাই তারা এস্টাবলিশ করতে চায় বলে অনেকেই অভিযোগ করেছেন, বিশেষ করে বিরোধী দল, সংসদের যারা বিরোধী দল, এবং তারা কর্মসূচি দিয়েছেন অলরেডি। এখন এবং আজকে আমরা যে সংসদে গাজীপুর 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন। এখন এই যে স্তুতি, এই যে ওই যে সে পেছনের ব্যাপারটা, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তেল ঢালার যে মানে বহুল প্রচারিত আমরা নিউজ ক্লিপগুলো এখনও আমাদের ভাষে নিউজ ফিডে, সেই রকম একটা জায়গায় কি আবার মানে এই কার্যক্রম দেখে তাই মনে হয় যে সংস্কার কি হলো কিছু, নাকি ওই দিকেই যাবার টেন্ডেন্সি আপনি দেখতে পাচ্ছেন? ইউনূস সাহেবের জনপ্রশাসন সংস্কারের কথা ওঠার সময় আমি বলছিলাম যে এর আগেও তো 21 শতকের জনপ্রশাসন, একজন রিটায়ার্ড সচিব আওয়ামী লীগের এমপি প্রার্থীও হয়েছিলেন, যদিও পাশ করেন নাই, এটিএম শামসুল হক সাহেবের নেতৃত্বে মোটা বই হয়েছিল। তো আমাদের দেশে সংস্কারের যে কাজগুলো হয়, এটা নিয়ে আমার ওই ফেভারিট একটা গল্প আছে। সংস্কার করার জন্য একটা বাচ্চা মাঠে গরু চালাচ্ছে, একটা ঘোড়া তো আর কাটা ঘাস খায় না, ঘোড়া ঘাস খাওয়াচ্ছে। তো ওটার পাশে দিয়ে একটা এসি রুমের মধ্যে সাজগোজ করা ভালো রুমে কিছু লোক সুন্দর, ধরেন আলী রিয়াজের মতো বাইরের থেকে আসা, ডক্টর ফখরুদ্দিনের মতো আসা, যারা দেশে থাকে না বাইরে থাকে, ফুট করে আসে আবার কেমনে আবার চলে যায়। তো এই জাতীয় লোকজনে অনেক কাজ করতেছিল। তো মাস 1.5 মাস এরকম দেখার পরে বাচ্চার কৌতূহল হইল যে এরা প্রত্যেক দিন সকালে আসে রাত্রে যায়, কি কাজ করে। তখন জিজ্ঞেস করলো বাচ্চাটা যে আপনারা এখানে প্রত্যেক দিন কী করেন? বলে যে তুই তো বুঝবি না, তুই ঘোড়া ছড়া তুই বুঝবি কি? তো বলেন না, শুনি না, দেখতেছি তো A4 সাইজের কত বই টই কাগজ টাগজ হচ্ছে। বলে যে আমরা গবেষণা করতেছি ঘোড়ার উপরের মাড়িতে কয়টা দাঁত আছে। এই বাচ্চা বলে যে এটার জন্য এরকম মাসকে মাস এতজন বসেই কাজ করা লাগে, আমার ঘোড়াটারা হা করাই দেখেন না, তাহলে তো কাজ সমাধা হয়ে যায়। এখন আপনি কোনটা সংস্কার চাচ্ছেন? কি তাকে সংস্কারক বলতে নিষেধ করছে সেটার জন্য, না আসলে কাজ চান? আসলে কাজ চাইলে তো আপনার এত দুনিয়া কাজের দরকার নেই, ছোট্ট বেশি সংস্কার লাগেও না। আমি তো জনপ্রশাসনেও কাজ করেছি, সরকারে ছিলাম। আপনি যাকে বসাচ্ছেন, কাকে বসাচ্ছেন? যেমন খালেদা জিয়ার আমলে আমরা বলতাম যে আরেকবার ইলেকশন না দিলেও চলতো, কারণ 2/3 মেজরিটি যদি থাকে, তখন যেভাবে কন্ট্রাক্ট দিল সচিবদের মধ্যে, সব কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক, আমি বলি ঠিকাদারি নিয়োগ। এত ঠিকাদারি নিয়োগ শুরু হইল, কারো 5 বারও দিল। ওনার কার্যালয়ের যে সচিব ছিলেন খন্দকার শহীদুল ইসলাম, আমি মাঝে মাঝে বলি অন্ধকার শহীদুল ইসলাম, কারণ বেগম জিয়াকে অন্ধকারে রেখে নিজে অনেক কিছু সই করতেন তিনি। তাকে 5 বার দিয়েছে, 4 বার শেষ হওয়ার পরে ওনার আর বোধহয় 25 দিন ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, ওই 25 দিনও দিল। অথচ তার আগে ইফতারে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজন থেকে হাদিয়া উঠিয়ে
ইফতার পাঠিয়ে তার বিদায় দিয়েছে। তো এখন যদি আবার সেই রেওয়াজ শুরু হয়, জোট সরকার যা করে মহাজোট তার থেকে মহাতাকা আরেকটু বেশি করে। এখন 2/3 মেজরিটি অ্যাবসলিউট মেজরিটিতে আসার পরে আমি যে লক্ষণ এখন দেখছি, উনি যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কেমন, তো এটা তো কোনো সুশাসনের লক্ষণ না। সুশাসন বলতে আমার আবার বদিউল আলম মজুমদারের সুশাসনের জন্য ওই সুশাসন না আর কি, রিয়েলি সুশাসন যেটা আমরা বলি গুড অ্যাডমিনিস্ট্রেশন, সেটার লক্ষণ না। একটু রয়ে সয়ে দেওয়া যেত। জি। তারপরে যেটা আসলো 6 সিটি কর্পোরেশন বা পরে উপজেলা, ওই তো ফের তো আবার ওই এটার জায়গায় ওইটা, ওইটার জায়গায় এটা। এর আগে একদিন বিএনপির এক বড় নেতার সাথে ইলেকশন করার সময় আলোচনা করার সময় টক শোতে উনি আমারে চার্জ করে বসলেন, আপনি এটা কি বললেন, আগে এক দল খাইলো এখন আরেক দল খাবে। আমি আরেক দল খাবে এটা বলি নাই, বলতেছি এক দল ক্ষমতায় পাবে যেভাবে গেছে, আরেক দল তো এখন এসেই যাচ্ছে এরকম ভাবে আছে। আপনি রিউন করে দেখেন, সুশাসন দলীয়করণ, আপনি দ্য পারসন ইন দ্য চেয়ার ম্যাটার্স। একটা মনে রাখা দরকার যে যেটা আগে আমরা ছোট থাকতে শুনতাম যে মূর্খের সাথে স্বর্গে যাওয়ার চাইতে জ্ঞানীর সাথে নরকে থাকা অনেকটা ভালো। আপনি ন্যায্য ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় না দিয়ে যদি খুঁজেন যে এটা কোন আমলে, আমাদের আগের আমলে আমাদের কোন লোকের পিএস ছিল, তাহলে এটা আমার লোক, তারে নিয়ে আসবেন। এটা আগের আমলে আমাদের কোর কমিটির মধ্যে কোনটা ছিল, তারে নিয়ে আসবেন। হ্যাঁ, একজনে এটা করতে গেলে তো আপনি কাজ পাচ্ছেন না। আপনার ওয়াচডগ হওয়ার দরকার। সরকার প্রধান হিসাবে মন্ত্রীরা দেখবে যে আমার সরকারের প্রণীত যে নিয়ম কানুন আছে, সরকারে যে পলিসি করেছে, সেই পলিসি বাস্তবায়নে এই সেক্রেটারি কোনো বাধা সৃষ্টি করছে কিনা, আমাদের অর্ডার ক্যারি আউট। ইফ দ্যাট ডাজ নট হ্যাপেন, হোয়াট ইজ রং উইথ দ্য কম্পিটেন্ট পারসন? জিয়াউর রহমান সাহেবের গুণটা ছিল, আমি এর আগেও বলেছি টিভিতে, জিয়াউর রহমান সাহেবের প্রশাসনটা তো আমার কাছে এখনও বাংলাদেশের স্টিল টপিং দ্য লিস্ট। যদিও ওনার ক্ষমতায় আসা ফাল্টা কেমন, তারপরে যাইয়া সংশোধনী, এইগুলা ভিন্ন, রাজনৈতিকভাবে তার সেইগুলা ভিন্ন, কিন্তু প্রশাসক হিসেবে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। এই জন্য আমি এক টিভিতে বলছিলাম যে তারেক রহমান যদি বাপের মতো হইতে পারেন, ইফ হি বিকামস ফাদার লাইক, he will be more successful than if he becomes mother-like. ফুটানোর জন্য, উঠানোর জন্য আপনি কবর জিয়ারত থেকে শুরু করি এই কথাগুলো খালি বলতেই থাকবেন। বলতে বলতে শেখ হাসিনা বলতে বলতে কর্নার বানিয়েছে, কি মুজিব কর্নারের ঠেলা শেষ পর্যন্ত শেখ মুজিবরে বঙ্গবন্ধুরে কর্নাট করে দিল, বাড়ি ভাঙি ফেলল। তো এত কর্নার হওয়ার তো দরকার নাই। ফেয়ার কাজ করবেন, উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় দেবেন, সেটা না খুঁজতে যাইয়া ওই আমার ভাইরার ঘরের শালির শাসাতো দেবরের মামাতো ভাইয়ের এটা করে উসিলা খুঁজে তারে নিয়ে আসবেন টেনে টুনে। দিস ইজ নট ডিজায়ারেবল। এবং আমি কিছু কিছু কাজে যেটা লক্ষণ দেখতেছিলাম, প্রথম থেকে যেটা ভাবলাম যে প্লট নেবেন না বলছেন, তারপরে যাইয়া তারা শুল্কমুক্তি গাড়ি নেবেন না। শুল্কমুক্ত গাড়ি নেবেন না আপনারা বলছেন কেন? আপনি শুল্কমুক্ত গাড়ির বিধানই উঠাই দেন। আমি তো ফখরুদ্দিনের আমলে উঠাই দিলাম ওইটা, যে শুল্কমুক্ত গাড়ির প্রভিশন থাকবে না। এটা ক্ষমতায় আসার জন্য প্রথম এরশাদে শুরু করলো না, দল ভাগানোর জন্য, তো পরে আরেকটা আসি এরা আবার চালু করলো। আমি এই সামারি দেওয়ার সময় ফখরুদ্দিন সাহেবকে বলছিলাম যে আমরা চলে যাওয়ার পরে এটা আবার চলে আসবে, কারণ ন্যাক্কারজনকভাবে নির্লজ্জভাবে রাজনীতিকরা বেহায়াপনা যায় শুল্কমুক্তি গাড়ির জন্য। কেমন, ঠিক আছে, গভর্নমেন্ট তাকে গাড়ি দিলে দরকার হলে গভর্নমেন্টের পয়সায় ওই লোন টোন দিয়ে সেটা করতে পারে, তো ওটা উঠাই দেন, আমরা নেব না বলার দরকার না। কিন্তু এখন পর্যন্ত যেই ধরনের মানে সামনে আসছে, যে ধরনের উপাদান, মানে তারেক রহমান ক্ষমতায় আসার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর যে তিনি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের কার্ড দেওয়ার কথা বলেছেন, সেটাও কার্যক্রম শুরু হয়েছে। তারপরে তিনি পাবলিকের সাথে মিশছেন এবং তিনি ওই
ওই রকম প্রোটোকল ব্যবহার করছেন না এবং যতটা সম্ভব উনি ওই আলাদা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন তিনি সচিবালয়ে অফিস করেন, সবাই এইগুলা প্রশংসনীয়। আমি বলেছি যে এই শুরুর যে কাজগুলো খুবই প্রশংসনীয়। উনি প্রধানমন্ত্রীর কার্যালয়টাই উঠাই দিতে পারেন এখন। প্রধানমন্ত্রীর কার্যালয় আলাদা দরকার নেই, ওটা তো ছিল না। ছিলও না। জি। এটা ক্যাবিনেট ডিভিশনের একটা অংশের মধ্যে এটা চলতে পারে। ইভেন কি ইআরডিটা উঠাই দিতে পারেন, ইআরডি দরকার নাই। এই যে সুট টাইফয়েড ভিক্ষা করার জন্য দরকার, এটা ফরেন মিনিস্ট্রি একটা উইং চালাতে পারে। জি। আমি যখন ছিলাম ইআরডিতে 2 দফা ছিলাম, তো তখন মশিউর রহমান সাহেব যে বললাম যে স্যার এই 76 সেকশনের ইআরডি একটা রাখার দরকার আছে, কথা বলে না, বেদরকারি। কারণ তখন ইআরডির কাজ ছিল তো স্বাধীন হওয়ার পরে ভিক্ষা করা, ব্রিফ কেস নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যাওয়া, ইআরডি সেক্টরে যে বেশি ভিক্ষা আনতে পারছে সে তত বেশি সফল। এখন সেটা না, আপনি আইআরডি স্ট্রং করেন, নিজের ট্যাক্স কালেকশন স্ট্রং করেন, এই ভিক্ষার হাত পাতাটা বন্ধ করেন, তাহলে দেখবেন যে শত্রু কাছে এটা দাঁড়ায় যাবে। আর কমিটমেন্ট পুরাটা ঠিক আছে, জনপ্রিয়তার জন্য কিছু কমিটমেন্ট সাথে সাথে করা ভালো, লক্ষণটা ভালো, এটা সে অবস্থায় যায়। কিন্তু দেখতে হবে খাল কেটে ওটা বরাট হয়ে যাবে কয়দিন পরে। আপনি বুড়িগঙ্গা পরিষ্কার করেন, খাল কাটাকে, বুড়িগঙ্গা পানি, বালু নদীর এই দশা কেন? খাল কেটে পানি সরবরাহ করবেন, খাল কেটে তো এখন আর কুমির আসবে না, কারণ পানি তো দিচ্ছে না ইন্ডিয়া। বরং খাল কেটে যদি এখন মরুভূমি হয়ে গেলে তেল আসে, সেটা অন্য জিনিস। ভালো স্কিমগুলো ভালো আমরা, কিন্তু মূল আপনি নেতৃত্ব দিয়ে পার্টির লোককে সব জায়গায় বসায় দেওয়ার যে পায় তারা হচ্ছে, দল ক্ষমতা আসলে দলের সরকার হবে, কিন্তু দলীয় সরকার হইতে পারবে না। আচ্ছা, দলের আর দলীয় তফাৎ আছে। পানি দিচ্ছে না ইন্ডিয়া, ইন্ডিয়া কি শেখ হাসিনাকে দিবে? ইন্ডিয়া শেখ হাসিনা হোক, তারেক রহমান হোক, ইউনুস হোক, যেই আসুক, ইন্ডিয়ার যে প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু তারা স্ট্রংলি ধরে, তারা নিজের স্বার্থের বাইরে কাউকে দেবে না, এটা খেয়াল রেখেন। যদিও শেখ হাসিনা বলছে যে যা দিয়েছি ভুলবে না, হ্যাঁ, না ভুলার কারণে আপনাকে এই কদিন তো রাখতেছে না, এই কদিন তো সসম্মানে রাখছে সেখানে। জি। কেমন ওই যে হাদি হত্যা, সেগুলো হয়তো ফেরত দেবে কথা হচ্ছে, কিন্তু আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা চাইছে তা দিচ্ছে না। এখানে আমার একটা মত আছে, এই যে বলে শেখ হাসিনা পালিয়েছে, আই ডু নট এগ্রি। শেখ হাসিনা কি ইরানের শাহের মতো প্লেন চালাতে পারতো? নিজে হেলিকপ্টার চালাই চলে গেছে। শেখ হাসিনাকে কারা ইন্ডিয়াতে কথা না বলে কি তারা সেখানে পাঠানো গেছে? ওই জিনিসটা তো কেউ বলবে না, বাসুরের নাম নিতে মানা। শেখ হাসিনাকে এত সুন্দর করে হেলিকপ্টার করে ইন্ডিয়াতে কারা পাঠাইলো, কেন পাঠাইলো? আর যদি একটা শেখ হাসিনাকে এখানে রাখতে না পারে, একটা গণভবনে যদি রক্ষা করতে না পারে, একটা বিল্ডিং রক্ষা করতে না পারে, তাহলে তাদের সার্থকতা কোথায়? এর আগে দিয়ে আমি গণভবনের সামনে বাসে যাওয়ার সময় 1 নম্বর থেকে কোথায় যেতাম, ওই রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উত্তর পাশ দিয়ে যাইয়া বাস যেত, তারপরে পশ্চিম পাশ দিয়ে ঘুরে দক্ষিণ পাশ দিয়ে বের হইতো, কারণ গণভবনের সামনে দিয়ে যাওয়া না যাইস, ওখানে শেখ হাসিনা থাকে। তো সেই গণভবন একটা সম্পদ ভেঙে ফেললো, চলে গেল সব ফুসফাস। আগে কিন্তু আমাদের বাস ঘুরে দিত ওইখান দিয়ে, কেন? আচ্ছা, হুয়ার দিয়ে শেখ হাসিনাকে কারা পাঠালো এরকম? কারা পাঠাইলো এটা একটা কমিশন করেন দরকার হইলে, ওটা দেখেন, বাইর করেন, হু আর রেসপন্সিবল ফর ইট। এই এত সসম্মানে উঠাই দিল, কারণটা কি? আর আপনি গণ অভ্যুত্থান যদি হয়, অভ্যুত্থানের চরিত্র হবে ভিন্ন, সরকার হবে ভিন্ন। এখন আপনি ওই যে শাহাবুদ্দিন সুপ্পু প্রেসিডেন্ট আছে না, তো শাহাবুদ্দিন সুপ্পুর অধীনে আপনি শপথ নেবেন, সাংবিধানিক সরকার বলবেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে এটা হবেন, আর কাজ করবেন ওই যে মব দিয়ে। তো এটা কেমনি হইলো? 2 রকম হয়ে যায় না? আপনি গণ অভ্যুত্থানের শক্তি হলে ওইভাবে করেন। শাহাবুদ্দিন সুপ্পুরের কাছে আপনি কলমা পড়ার দরকার নেই, নিজেরা শহীদ মিনারে যান বা ওটা বলেন যে আমরা এরকম। এখন আমরা সাংবিধানিক সরকার হবেন, অসাংবিধানিক কাজ করবেন, এইগুলো জোড়াতালি হয় না। এখন যদি বাজাজ সরকার ওভারওয়েলমিং মেজরিটি দিয়ে আগের চরিত্রে চলে যায়, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা, কপালের দুঃখটা কোন পর্যায়ে যায় সেটার জন্য নিশ্চয়ই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করবো, আমরা তো অপেক্ষা করে আসতেছি, 55 বছর অপেক্ষা করতেছি না? জি। আপনি প্রথম থেকে দেখেন না, বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করলেন, জাতির পিতা হইলেন। তারপরে উনি এসে যখন প্রথম কর্ডনিং দিয়ে ধরতে গেলেন, তখন কি পাইলেন? ক্ষমতায় আসার পরে কর্ডনিং ধরতে সব তো দেখে ওনার লোক, তখন তো বাজারদের জন্মও হয় নাই।
তারপরে তো উনি বললেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই গাজী আমার কম্বলটা কই? গাজীকে চিনেন নাকি? না। চিনেন না? আল্লাহ, আপনি গাজী গোলাম মোস্তফা রেড ক্রসের চেয়ারম্যান শুনেন নাই যে গাজী আমার কম্বলটা কই? হ্যাঁ, কিন্তু তার বিপরীতে আবার ওনার একটা অঙ্গবোধ ছিল, কোথায় শিকদারি কথাও বলছেন, লাল গোড়া দাবড়াই দেব বলছেন। হ্যাঁ, এখন আমরা তো সেই সময় থেকে ডাইরেক্ট 69-এর মুভমেন্ট, 62-র শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে থেকে দেখছি। এটা যদি আমাদের ওইটা যদি আসে ঘুরে আবার একই দশা হয়, জি, আবার যদি সংসদে কেউ বলে নিশি কুটুম্ব, কেউ বলে চুপ বেয়াদব, তাহলে কি দেখবো আমরা? হ্যাঁ, এক নেতা বলবে চুপ বেয়াদব, আরেকজন বলবে নিশি কুটুম্ব। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ। মাঝে মাঝে আসবেন, আপনার কথা শুনলে মানুষ খুশি হয়। মানুষ খুশি হয় না, সময় নিয়ে আসবেন। মানুষ খুশি হয় কিনা জানি না। একক অনুষ্ঠান করেন, বেশি টাকা দেন, আসবো। আমি তো টাকার জন্য, আপনি বুঝেন কেন এইসব কথা? কিছু আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশরাফ কায়সার, আলোচনা শুনছিলাম আমরা একদিকের, আপনাকে আরেক দিকের প্রশ্ন করি। হলো বিসিবির আপনি দেখলেন একটা কমিটি, অ্যাডহক কমিটি করা হলো, সেখানে তামিম ইকবালের নেতৃত্বে তাকে প্রধান করে একটা কমিটি গঠন করা হলো। তার আগে যেভাবেই হোক বিতর্ক থাকলেও একটা নির্বাচনের মাধ্যমে একটা বিসিবির কমিটি কিন্তু ছিল, যারা নতুন করে মামলা করবেন বলে আজকে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন। এই ব্যাপারটা, এবং সেইখানে এই কমিটির যে অ্যাডহক কমিটি, সেখানে 4-5 জনই হচ্ছে মন্ত্রীদের ছেলে, যেটা নিয়ে আজকে হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছেন যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? এই বিষয়টা বলার আগে আমি বিষয়টা আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা সম্পর্কে আপনাকে একটু বলি। আমাদের গত 55 বছরে অনেকভাবে রাজনৈতিক দল ভাগ করা, নেতৃত্বের কোন্দল তৈরি করা, দুই নেত্রীকে বিদেশ পাঠিয়ে দেওয়া, এইসব চেষ্টা আমরা দেখেছি। কোনোটাই তেমন সফল হয়নি। এর কারণ হচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি নেতাকে গুম করতে পারেন, ড্রয়িং রুমে স্থায়ী কমিটির মিটিং বসাতে পারেন, কিন্তু রাজনৈতিক দল সেই পথে কখনো আগায় না। যেমন আমরা 1/11-এর সময় দেখেছি, এমনকি আওয়ামী লীগের শেষ নির্বাচনে আমরা দেখেছি বিএনপির 2 জন লোককে হটিয়ে নিয়ে কি করে তাদেরকে এমপি করা হয়েছিল। এখন তারা কোথায়? তারা দলছুট এবং তারা কিন্তু অস্তিত্বহীন। রাজনীতি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেখানে আপনাকে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজনৈতিক মতাদর্শের কাউন্টার করতে হবে বা উত্তর দিতে হবে। দেখুন, আপনি কেমন ভাববেন বা দেখবেন যদি আওয়ামী লীগের লোকরা তাদের নেতৃত্বের ব্যাপারে সমালোচনা করতে শুরু করে, পাল্টা নেতৃত্ব দাঁড় করায়, নতুন আওয়ামী লীগ তৈরি করে, আওয়ামী লীগের নতুন দল তৈরি করে। আমরা দেখেছি না, আব্দুর রাজ্জাক বাকশাল করেছিলেন, মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের পাল্টা, মিজান চৌধুরী আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মালেক, এগুলো তো আমরা দেখেছি। কাজেই আপনাকে অর্ডিন্যান্স করে অথবা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের চেয়ে, কার্যক্রম নিষিদ্ধের চেয়ে আপনি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি ধরেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যেতে পারে, এটি আমার বদ্ধমূল ধারণা। কেননা এবারে নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নিতে দিতেন, এমনও তো হতে পারতো একটা ফেয়ার ইলেকশনে একটি আসনেও আওয়ামী লীগ বিজয়ী হয়নি। ইতিহাসে এটি লেখা থাকতো, বাংলাদেশে আওয়ামী লীগ একটি আসনেও বিজয়ী হয়নি, যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে। আমাদের জন্য রাজনৈতিক অঙ্গনের পর্যবেক্ষক হিসাবে এই ধরনের তথ্যগুলো অনেক বেশি জরুরি। ঠিক আছে, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে আমি বলি। আমি 50 দিন বয়সী বিএনপি সরকারের অনেকগুলো কার্যক্রমকে আমার মনে হচ্ছে যে অস্থিরতার সাথে হচ্ছে, দলীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে, এবং ভীষণ লোক দেখানোভাবে হচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার সাথে মানানসইভাবে হচ্ছে না। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বিদায় করে আরেকজনকে বসানো হলো। আপনি অবশ্যই একজনকে অব্যাহতি দিতে পারেন, কিন্তু সেটির একটি গ্রহণযোগ্য পদ্ধতি আছে। যেমন দুদকের চেয়ারম্যান কমিশনাররা সবাই একদিনে চলে গেলেন, সেটিরও একটি গ্রহণযোগ্য, এখন কিন্তু শূন্য পদ। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ জায়গা দুর্নীতি দমন কমিশন, সেখানেও এটি আমরা দেখলাম। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি এমন ঘটলো যে আপনাকে ওভারনাইট ওই আগের কমিটির জায়গায় নতুন অ্যাডহক কমিটি দিতে হবে, এবং সেই অ্যাডহক কমিটিতে আপনার দলের নেতাদের ছেলে অথবা স্ত্রীকে অন্তর্ভুক্ত করতে হবে? দেখুন, দলীয়করণ করে
খুব যে আখেরে লাভ হয় না, এর হাতে নাতে প্রমাণ আমাদের হাতে মানে ভুরি ভুরি আছে। আওয়ামী লীগ মুখ চিনে চিনে টেলিভিশনের লাইসেন্স দিয়েছিল, তাদের বদলাতে 5 মিনিটও সময় লাগেনি 5ই অগস্টের পরে। ওখানেও টেলিভিশনের কোনায় কালো ব্যাজ ছিল, সেটিও তারা নামিয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমানের অন্তর্ধানের বা নিহত হওয়ার আগস্টের সময়। কিন্তু আপনি যখন লাইসেন্স দিয়েছিলেন, আওয়ামী লীগের তল্পি বাহক, স্তাবক, দাস ক্যাটাগরির ব্যবসায়ী, সাংবাদিকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল। ব্যাংকের ব্যাপারে বলি, আপনি মুখ চিনে চিনে লাইসেন্স দিয়েছেন, ব্যাংকগুলোর মালিকানা পরবর্তীতে অন্যরা নিয়েছে। কাজে আপনি যখন দলীয় বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ দেন, আপনি একবার খেয়াল করেন তো আরও 10টি দেশের ক্রিকেট বোর্ড আছে না, তাকে দেখেন তো নিয়োগ প্রক্রিয়া কি হয় এবং সেখানে কারা নিয়োগ পান। এই জিনিসগুলো আমার মনে হয়, যেমন একই কথা কিন্তু আমি সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও বলবো, আপনি 2টি কারণ ছাড়া সিটি কর্পোরেশন এইভাবে অ্যাডহক ভিত্তিতে আপনি প্রশাসক দিতে পারেন না। তাহলে তো আমাদের যে মূল চেতনাটি, যে আপনি নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবেন, সেই জায়গাটিতে আপনি আঘাত করছেন। এবং আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট আমরা সবাই খুব পছন্দ করি, আমি শিওর জানি বিএনপির নেতৃবর্গও পছন্দ করেন, কিন্তু আপনি একজন নেতার স্ত্রীকে দিবেন, 4 জন নেতার ছেলেকে দিবেন, আমার ধারণা কোথাও এক জায়গায় প্রতিবাদ হওয়া দরকার ছিল। কেউ একজন ঘুরে দাঁড়িয়ে বলা উচিত ছিল যেটি আমরা চাই না। ঘটনা হয়েছে উল্টোটা। আমি শুনেছি যে লবিং নাকি এমন হয়েছে যে বাঁচতে সমস্যা হচ্ছিল, কোন 10 জন বা 11 জনকে তারা দিতে পারেন। এখন এটি যদি চেহারা হয়, তাহলে আমরা কিন্তু অতীতের বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং ক্রিকেট বোর্ড, যেটি আমাদের বেশ পছন্দের এবং গর্বের একটি জায়গা, সেটি যে পেশাদারিত্বের সাথে পরিচালিত হলো না, এই উদাহরণটি তৈরি করা হলো 50 দিনের ভেতরেই। আমার মনে হয় যে আমরা বিএনপি নেতৃত্ব, সরকার প্রধানের কাছে আরও বিচক্ষণতা আশা করি। দলীয় দৃষ্টিকোণের বাইরে তাদের কি 3 জন বা 2 জন ক্যান্ডিডেটকেও বের করার সুযোগ ছিল না, যারা ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে যেতে পারতেন? যেমন আমি আপনাকে সাবেক প্লেয়ারদেরকে তো দিয়েছে, কিন্তু আপনি যখন 6 জনকে দেন দলের মানে ক্রিকেটের সাথে কোনো সম্পর্কহীন অলমোস্ট, তাহলে আপনি কি বার্তাটি দিচ্ছেন? মূল বার্তাটি হচ্ছে যে আমার দলের লোককে আমি পুরস্কার দিচ্ছি। এটি কি পুরস্কার প্রদানের অনুষ্ঠান? আমরা কি জাতীয়ভাবে এখন সেই জায়গায় আছি? এবং দেখুন, আপনি আওয়ামী লীগ নিয়ে দেশ অস্বস্তিতে আছে, কেননা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তারা যে কোনো রকমের উস্কানি দিচ্ছে, অস্বস্তি তৈরি করছে। আপনি অর্থনৈতিকভাবে একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আপনি দেশের স্বাস্থ্য খাতে হামের টিকা নিয়ে প্রতিদিন 10 থেকে 15টি বাচ্চা মারা যাচ্ছে। আপনি দেশের এই সার্বিক অবস্থায় আপনার ভঙ্গি, আপনার কার্যক্রম আমাদেরকে কিন্তু দারুণভাবে আহত করে, যদি সেটি দলীয় দৃষ্টিকোণে হয় এবং সেটি যদি বিচক্ষণতার সাথে না হয়, পেশাদারিত্ব নিশ্চিত না করে হয়। আচ্ছা, ধন্যবাদ।